আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস এবং আমি হাবিবা আফরোজ। মৃত্যুর তৃতীয় দিনেও বেগম জিয়াকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। কনকনে শীত উপেক্ষা করে সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরাও। রুদ্র রফিকের রিপোর্ট। নীরবে নিভৃতে দাদুর কবরের সামনে দাঁড়িয়ে জাইমা রহমানের এই দীর্ঘশ্বাস প্রতিধ্বনিত হচ্ছিল জিয়া উদ্যানের সমাধিস্থলে। দাদুর সান্নিধ্য পাওয়ার যে আক্ষেপ রয়ে গেল তা নিয়েই অনন্তকালের যাত্রীকে শ্রদ্ধা জানান জিয়া পরিবারের সদস্যরা। কিছুক্ষণ দাঁড়িয়ে স্রষ্টার কাছে ভালোবাসার চাদরে আগলে রাখার আকুতি তাদের। জিয়া পরিবারের সদস্যরা বিদায় নেওয়ার পর ঢল নামে সমাধিস্থলে। চোখের জলে স্মরণ করেন প্রিয় নেত্রীকে। আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে যে আমাদেরকে এতিম করে দিয়েছে। উনি কষ্টি পাথরের মতো, যে ওনার সান্নিধ্যে গিয়েছে, যে ওনাকে কাছে থেকে দেখেছে, সে পরিবর্তিত হতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও। গণতন্ত্রের জন্য উনি ওনার সব কিছু দিয়ে গেছেন, এবার আমাদের দেবার পালা। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে আত্মত্যাগ, সেই তার তুলনায় আমরা বাংলাদেশের জনগণ তার কাছে চিরঋণী। ওনার এই অভাবটা সমগ্র বাংলাদেশ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সবসময় কিন্তু উপলব্ধি করবেন। মহান আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস দান করেন। বেগম জিয়ার মৃত্যুর এই শোককে শক্তিতে রূপান্তরের প্রত্যয় বিএনপি নেতাদের। স্লো পয়জনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এবং এর দায় শেখ হাসিনা কোনোভাবেই এড়াতে পারবেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নীতি আদর্শ, সে আদর্শ অনুসরণ করে আমরা যেন আগামী দিনে এগিয়ে যেতে পারি। সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনা। বেগম জিয়া দেশবাসীকে কি পরিমাণ ভালোবাসা দিয়েছেন ইতোমধ্যেই তার প্রমাণ দিয়েছে দেশের লাখো কোটি জনতা। তার রেখে যাওয়া জীবন দর্শন তাকে বাঁচিয়ে রাখবে অনন্তকাল, এমন প্রত্যাশা নেতাকর্মীদের। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে জিয়া উদ্যান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত জানাবেন যে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন সেখানে, এবং তারা কি বলছেন? হাই, আপনি যেমনটি বলছিলেন, শীত উপেক্ষা করেও আমরা দেখেছি সকাল থেকেই লোকজন আসা শুরু করেছে। নেতাকর্মীরা ছাড়াও যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এই কবরের সামনে আসছেন এবং তাদের যে প্রিয় নেত্রী ও তাদের অভিভাবক তাকে কিন্তু বিশেষ শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু আসছেন। আমরা দেখেছি সকালে জাইমা রহমান, মির্জা আব্বাস সহ বিভিন্ন নেতাকর্মীরা এসেছেন। এছাড়াও আমরা দেখেছি যে সরকারি ছুটির দিন হওয়া এবং রাষ্ট্রীয় যে শোক, 3 দিনের যে শোক চলছে, আজকে শেষ দিন, সেই এই শোকে সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কবরে মানুষজন আসছেন এবং তাকে কিন্তু শ্রদ্ধা জানানোর জন্য আসছেন। আমরা দেখেছি নারী পুরুষ, বৃদ্ধ ছোটরা নির্বিশেষে সবাই আসছেন এবং তাদের মুখে একটাই কথা যে আপসহীন যে নেত্রী, যে 40 বছর নির্যাতনের শিকার হয়েছে, সেই নেত্রীকে শেষবারের মতো দেখতে বা শ্রদ্ধা জানাতেই কিন্তু তারা এসেছেন। এবং আমরা এই যে উদ্যানে দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও তৎপর রয়েছেন, যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে কিন্তু তারা তৎপর রয়েছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি যে জিয়া উদ্যানের এখানে 2টি মঞ্চ করা হয়েছে, সেখানে কিন্তু আসলে কোরআন তেলাওয়াত পাঠ চলছে এবং বেগম জিয়ার মাগফিরাত কামনা করা, আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে। এবং দেশবাসী বলছেন যে বেগম জিয়াকে বেহেশতে নসিব করা হয়, সেজন্য কিন্তু তারা দোয়া করছেন। এবং আমরা দেখেছি বিকেল থেকে মানুষের যে স্রোত সেটি কিন্তু অনেকটি বেড়েছে এবং 5:30টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষের ঢল ঠেকাতে না পারে কিন্তু তারা এক পর্যায়ে গেট কিছুক্ষণ বন্ধ রাখে। আধা ঘন্টা গেট বন্ধ রাখার পরে উপচে পড়া জনতা কিন্তু সেই গেটটি টপকে ভিতরে চলে আসেন এবং তারা কিন্তু শ্রদ্ধা জানান এবং তাদের শ্রদ্ধা জানানোর শেষে তারা কিন্তু এখানে নীরবতা পালন করে এবং যাতে পরবর্তী মানুষ শ্রদ্ধা জানাতে পারে সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিছুক্ষণ পর এই মানুষের ঢল কিন্তু সরিয়ে দিচ্ছেন। তো হাবিবা, এই ছিল আমার কাছে যে উদ্যান থেকে সবশেষ তথ্য। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আরো সংবাদ আপনার দর্শকদের জানাতে পারবো।
রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মিলাদে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের সদস্যরা। বাদ আসর এই দোয়া মিলাদের আয়োজন করা হয়। আসরের নামাজের আগেই তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা মসজিদে আসেন। এ সময় দলটির কেন্দ্রীয় নেতা সহ অন্যান্যরা অংশ নেন। অনুষ্ঠান শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মসজিদ ত্যাগ করেন তারা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বায়তুল মোকাররম মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত করেন মসজিদটির খতিব মাওলানা আব্দুল মালেক। এতে অংশ নেন সাধারণ মুসল্লি সহ সর্বস্তরের মানুষ। বেগম খালেদা জিয়ার জন্য মোনাজাতে অশ্রুসিক্ত হন সাধারণ মুসল্লিরা। রাষ্ট্রীয় শোকের শেষ দিনে দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। নারী হিসেবে এই দেশের জনগণের ভালোবাসা এমনভাবে অর্জন করেছে কোনো পুরুষও এই বাংলাদেশে অর্জন করতে পারে নাই। আমরা জাতীয় মসজিদে আজকে নামাজ পড়ে ওনার জন্য বিশেষ দোয়া করেছি। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। বিশেষ করে এই কথাটা বলেছেন দোয়ার মধ্যে যে উনার ছেলে এবং উনার আত্মীয় স্বজন যাতে ধৈর্য ধারণ করে, সবরের একটা কথা বলছেন, যাতে উনি ধৈর্য ধারণ করে। ঢাকেশ্বরী মন্দিরে বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইউটিউবে বা সামাজিক গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, উপজাতি সবার এমন এক দেশে বাস করছি, আমাদের রাজনৈতিক দল, আমরা আমাদের এমন একটি রাজনৈতিক দল করি, আমাদের রাজনৈতিক দর্শন হচ্ছে প্রত্যেকটি মানুষের ঠাঁই, প্রত্যেকটি মানুষের ঠিকানা। তার এই বক্তব্য এখন ইউটিউবে ভেসে বেড়াচ্ছে। কি অসাধারণ! একদিকে যেমন তিনি ধর্মপ্রাণ, আবার একই সাথে তিনি খুব প্রচন্ড রকমের অসাম্প্রদায়িক মানুষ। একজন ধর্মপ্রাণ মানুষ কখনোই সাম্প্রদায়িক হতে পারে না। সত্যিকার অর্থে যদি সে তার ধর্মের মূল ভ্যালুসগুলোকে, মূল্যবোধগুলোকে লালন পালন করে, কেউ কখনোই ভয়াবহ হিংসা, বিদ্বেষ পোষণ করতে পারে না। ধর্মপ্রাণ মানুষের এটা হয় না। বেগম খালেদা জিয়া তিনি একদিকে তিনি আধুনিক মানুষ, আরেকদিকে অসাম্প্রদায়িক মানুষ। তিনি এমন এক জাতীয় নেতা, তার আশ্রয়ে প্রত্যেকটি ধর্মবর্ণের মানুষ তারা আশ্রয় পেত। তারা মনে করত তিনি তাদের একজন আশ্রয়। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাদ জুমা সারা দেশে বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মী ছাড়াও অংশগ্রহণ করেন সাধারণ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সারা দেশে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ফেনীর বড় মসজিদে বাদ জুম্মা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দোয়া মোনাজাত। অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন নেতাকর্মীরা। নেত্রকোনায় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় শহরের মুক্তারপাড়ার কেন্দ্রীয় জামে মসজিদ, বড়বাজার মসজিদ, ছোটবাজার মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জুম্মা শহরের পশ্চিম আলাইপুর জামে মসজিদ সহ জেলার সব মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। খুলনায় টাউন হল মসজিদ সহ বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বরিশালে বাদ-জুম্মা নগরীর চাঁদমারি মসজিদে বরিশাল 5 আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান সারোয়ারের উদ্যোগে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বাদ-জুম্মা যশোর জেলার প্রতিটি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে সাভারে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি আমানুল্লাহ আমান। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুম্মাবাদ বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পটুয়াখালী রাঙাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়ন সহ প্রত্যেকটি জামে মসজিদে জুম্মা নামাজ শেষে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। পিরোজপুরের কাউখালীতে উপজেলা ওলামাদের উদ্যোগে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল এবং এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আপসীন এই নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুরের হিলিতে হাকিমপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আব্দুল হামিদ, RTV। শহরের সৌন্দর্য বজায় রাখতে সকল ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর আগামী 3 দিনের মধ্যে তা করা হবে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যানার খোলা কার্যক্রম পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি। এছাড়া কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম চলমান রয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা বলেছেন যে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, বিশেষ করে এই 3টি অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং মহানগর বিএনপি উত্তর দক্ষিণ, তারা সবাই মিলে আমরা এই ব্যানার ফেস্টুনগুলো সরিয়ে দেব। ম্যাডামের যেটা শোকের যে ব্যানারটি আছে, এটা হয়তো আরও আমরা কয়েকদিন রাখবো, কিন্তু এছাড়া অন্যান্য যে ব্যানার আছে আমরা এটা পরিষ্কার করে দেব। আগামীর বাংলাদেশ হবে একটি রেইনবো নেশন, যেখানে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের প্যারেড মাঠে বৌদ্ধ ধর্মীয় গুরু মহামান্য শঙ্খরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবিরের স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আমির খসরু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া আদর্শ জাতির পথ নির্দেশক হয়ে থাকবে। এ সময় অস্থিরতা দূর করে শান্তিপূর্ণ স্থিতিশীল বাংলাদেশ করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান তিনি। সেই বাংলাদেশকে দেখতে চেয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন। আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। এই রেইনবো নেশনে সকলের ধর্ম থাকবে যার যার নিজের, দেশ হবে সকলের। গণতন্ত্রের মা আজকে আমাদের মধ্যে আর নাই, কিন্তু ওনার চিন্তা, ওনার দর্শন, ওনার ভাবনা, রেইনবো নেশনের ধারণা আমাদের হৃদয়ে আমরা ধারণ করেছি। দেশ ও দলের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার শূন্যতা পূরণ হওয়ার নয়, দেশকে সমৃদ্ধ এবং দলকে বিকশিত করার মাধ্যমে বেগম জিয়ার পথে হাঁটতে হবে বিএনপির নেতৃত্বকে। তারেক রহমানের মধ্যে সেই সম্ভাবনা রয়েছে মন্তব্য করেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যেই রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা দেখিয়ে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছে। খান আলমিনের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। এই দেশের মাটি মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। উজ্জ্বল নক্ষত্র খসে পড়লে অন্ধকার ছেয়ে যায় আকাশটা। বাংলাদেশের রাজনীতির আকাশে ঠিক তেমনই এক জ্বলজ্বলে নক্ষত্র ছিলেন বেগম খালেদা জিয়া। অন্ধকার সেই আকাশের নক্ষত্র হয়ে ফুটে ওঠার সুযোগ রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিশ্লেষকরা তেমন সম্ভাবনার ছবি দেখছেন তার দীর্ঘ 17 বছরের রাজনীতির ধারাপাতে। ওভার দ্য ইয়ার্স, এই 17 বছরে উনি যতই সময় অতিবাহিত হয়েছে, ওনার রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা এবং একটা বিষয়ে গভীরভাবে চিন্তা করে তার সমাধান দেওয়া, এই গুণাবলী তার অর্জিত হয়েছে। 17 বছর দেশের বাইরে থাকলেও দলের প্রতি তার নজর ছিল। দলকে তিনি আসলে ভাঙনের হাত থেকে রক্ষা করেছেন এবং অনেকটা পুনর্গঠিত করেছেন।
বিএনপির অতীত ইতিহাসের যে কোনো সময় চেয়ে এই দলটা এখন অনেক বেশি শক্তিশালী। মানে সাংগঠনিকভাবে তারেক রহমান অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন বলা যায়। 2018 সালে বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন তারেক রহমান। এই সময় তিনি রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়ে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন বলে মনে করেন বিশ্লেষকরা। দেশের সমগ্র জনগণকে নিয়ে, সব রাজনৈতিক দলকে নিয়ে সম্মিলিতভাবে একটা রাষ্ট্র মেরামতের কথা বলেছেন। এটা দলীয়ভাবে করেন নাই। তো সেটা যদি বিবেচনা করি তাহলে আমি তো মনে করি তারেক রহমান বিএনপির নেতা না, তারেক রহমান বাংলাদেশের একজন রাষ্ট্রনায়কোচিত জননেতা হিসাবে আবির্ভূত হবেন। এই 17 বছর তো অনেক লম্বা সময়, দেশে অনেক পরিবর্তন ঘটে গেছে, ওনার দলেও একটা নতুন প্রজন্ম এসেছে। তো এই জনগণের সাথে এবং ওনার দলের নতুন কর্মীদের সাথে ওনার সম্পর্ক স্থাপিত হবে কেবল। এই সম্পর্ক স্থাপিত হওয়ার মধ্য দিয়ে উনি ওনার দলীয় নেতা থেকে জাতীয় নেতা হওয়ার সম্ভাবনাটা হয়তো কাজে লাগাবেন। বিগত 1.5 বছরের অনলাইন কিংবা অফলাইনে যেসব বয়ান উপস্থাপন করেছেন তারেক রহমান, সেসবের মাধ্যমে তার ইতিবাচক চরিত্র নির্মিত হয়েছে বলে মনে করেন তারা। তারেক রহমান যখনই যত বক্তৃতা দিয়েছেন, আমি কোনো সময় ওনাকে দেখি নাই উনি বিপক্ষ মতাদর্শের কোনো রাজনীতিক সম্বন্ধে কোনো রকম বিরূপ মন্তব্য করেছেন। দ্যাট ইজ এ ইউনিক অ্যাচিভমেন্ট। তারেক রহমানও এখন পর্যন্ত অনলাইনে যেসব ভাষণ দিয়েছেন বা বাংলাদেশে এসে যে 2-3টা বক্তব্য রেখেছেন, এখন উনি ব্যক্তিগতভাবে কোনো প্রতিপক্ষকে আক্রমণ করেন। এগুলো বাংলাদেশে খুব প্রয়োজন। আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা পাল্টানো প্রয়োজন। আগামী জাতীয় নির্বাচন একটি শুভলগ্ন শুরুর সম্ভাবনার পথ তৈরি করেছে মন্তব্য করে বিশ্লেষকরা বলেন, রাজনীতিবিদরা সেখানে ব্যর্থ হলে সংকট আরও ঘনীভূত হবে। এটা অনন্য সাধারণ একটা। খান আলামিন, RTV, ঢাকা। রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক সরকার ছাড়া ব্যবসা বাণিজ্য সহ সার্বিক অগ্রগতি সম্ভব নয় বলে মনে করেন উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। শিল্পের উন্নয়নে অভ্যন্তরীণ কাঁচামালের দিকে মনোযোগ দেওয়ার তাগিদ দিয়ে প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়টি নির্বাচনী ইশতেহারে রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বিগত আওয়ামী সরকারের রেখে যাওয়া অব্যবস্থাপনা রোধে অন্তর্বর্তী সরকার নানা সংস্কার ও ব্যবসা বাণিজ্যের নীতি সহায়তা দিয়ে আসছে। তবুও মূল্যস্ফীতি ও ডলারের বিনিময় হার নিয়ে চাপ রয়ে গেছে। বাণিজ্য ঘাটতি কাটানো, কর্মসংস্থান সৃষ্টি এখনো বড় চ্যালেঞ্জ। ফলে প্রবৃদ্ধি কিছুটা নেমে গেছে, বেড়েছে মূল্যস্ফীতি। যদিও বিশ্বব্যাংক বলছে অর্থবছরের শেষ নাগাদ জিডিপি প্রবৃদ্ধি বাড়বে। ব্যবসায়ীরা বলছেন জ্বালানি সরবরাহ ও বন্দর সুবিধা বাড়ানো, ভ্যাট ট্যাক্সের হয়রানি বন্ধ, সর্বোপরি নীতি সহায়তা দিলে বাড়বে ব্যবসা বাণিজ্য, স্থিতিশীল হবে সার্বিক অর্থনীতি। রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক অনিশ্চয়তা যদি না থাকে তাহলে বাইরেও তারা মনে করে যে সাপ্লাই চেইনটি স্মুথ থাকবে, তাদের গুডসগুলো তারা খুব স্মুথলি তুলে আনতে পারে। বন্দর ছাড়াও কাঁচামাল আমদানির কারণেও বাংলাদেশি পণ্যের উৎপাদন খরচ বাড়তি থাকে। এই অবস্থায় নিজস্ব উদ্যোগে কাঁচামাল উৎপাদন বাড়ানোর কথা বলেন উদ্যোক্তারা। অবকাঠামোগত জ্বালানি সংকট এটাকে দূর করার ক্ষেত্রে বাস্তব ভিত্তিক আপনার শর্ট টার্ম কিছু প্ল্যানিং আরোপ করতে হবে। না হলে আমরা আসলে এইভাবে বাড়তি খরচ দিয়ে আপনার এই পণ্য উৎপাদন করে রপ্তানি করাটা আমাদের জন্য খুবই এটা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। রপ্তানি বাড়ানো সহ সার্বিক অগ্রগতির জন্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের তাগিদ দেন অর্থনীতিবিদরা। যে রাজনৈতিক দলগুলোর ইলেকশন ম্যানিফেস্টোতে অর্থনীতি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে, তবে সচরাচর যেটি হয়ে থাকে পরিকল্পনাগুলো সাধারণত এক কথায় খুবই সরল রৈখিকভাবে থাকে। প্রাতিষ্ঠানিক কি সংস্কার তারা করবেন, যেমন ব্যুরোক্রেসির সংস্কার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর্থিক প্রতিষ্ঠানগুলো বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে তারা কি সংস্কারগুলো করবেন, কেননা এই ধরনের সংস্কারগুলো না করার কারণেই কিন্তু কোনো সুফল পাওয়া যায় না। উন্নয়নের স্বার্থে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে দুর্নীতি অপচয় কমানোরও পরামর্শ দেন উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। একটা স্টেবল গভর্নমেন্ট আসলে হয়তো এই বিষয়। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। নতুন বছরের শুরুতেই রাজধানীর কাঁচা বাজারে স্বস্তি ফিরেছে। সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে পেঁয়াজ ও শীতকালীন সবজির দাম। আলুর দাম কমে কেজি প্রতি 20 থেকে 25 টাকা ও ভরা মৌসুমে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও বেশিরভাগ সবজি 40 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে চিনির দাম কেজিতে 10 টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। তবে মাছ, মাংস, মুদি পণ্যের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। আব্দুর রহিমের রিপোর্টে দেখুন বিস্তারিত।
নতুন বছরের শুরুতেই রাজধানীর কাঁচাবাজারে স্বস্তির হাওয়া লেগেছে। সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে পেঁয়াজ ও শীতকালীন সবজির দাম। তবে ক্রেতারা বলছেন কোনো সবজির দাম কিছুটা কম হলেও এখনো নাগালের বাইরে। বাজারে সবজির পরিমাণ কম না, যথেষ্ট পরিমাণে আছে, যেটা আমাদের মধ্যবিত্তের জন্য এখনো কষ্টদায়ক। হয়তো নাগালের বাইরে না, কিন্তু কষ্টদায়ক। পাতাকপিটা একটু বাড়তি, এই যে বকুলি 100 টাকা যায়, বকুলি আর 60 টাকা 70 টাকা ছিল, সব জিনিসের দাম একটু বেশি। পেঁয়াজের পাশাপাশি আলুর দামও কমেছে। কয়েক সপ্তাহ আগেও যে আলু বিক্রি হতো 100 টাকার বেশি দামে, এখন তা নেমে এসেছে প্রতি কেজি 20 থেকে 25 টাকায়। তো নতুন সবজি উঠছে, সেই হিসাবে প্রত্যেকটা জিনিসেরই দাম কমছে এবং সেটা সবার ক্রয়ের ক্ষমতার ভিতরে বলে আমি মনে করছি আর কি। এদিকে দাম বৃদ্ধি পেয়েছে চিনি ও মসুর ডালের। কেজি প্রতি 10 টাকা বেড়ে চিনি 110 টাকা ও ডাল 150 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে চিনির দামটা হঠাৎ করে বেড়ে গেছে। আমদানি যারা করে তাদের কাছে সবকিছু, তারা বিভিন্ন অজুহাত দেখাইতেছে, দাম বাড়াইতেছে। সবজির দাম কমায় খুশি ক্রেতা ও বিক্রেতা উভয়ই। তবে মাছ, মাংস ও মুদি পণ্যের দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে। আব্দুর রহিম, RTV, ঢাকা। শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে আজকের মতন অবস্থান কর্মসূচি শেষ করেছে ইনকিলাব মঞ্চ। সন্ধ্যা 5:30টায় শাহবাগ থেকে অবস্থান কর্মসূচি শেষ করে। এদিকে আগামী 3 দিনের মধ্যে বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করবে বলে জানায় ইনকিলাব মঞ্চ। 7 তারিখের মধ্যে চার্জশিট দাখিল করার দাবি জানিয়েছে, অন্যথায় 7 তারিখের পর চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। 7 তারিখ থেকে শাহবাগ সহ সারা দেশে অবস্থান অথবা হরতালের ঘোষণা দেয়া হতে পারে। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আর রাজপথ ছাড়ব না এবং আমরা চাই না আর কোনো হাদির নতুন করে হাদির মতো পরিণত হোক। হাদি কোনো দলের, হাদি কোনো মতের কথা বলেনি। হাদি কথা বলতো ভারতের আগ্রাসন বিরোধী কথা, ভারতের সাথে যুদ্ধের কথা বলে নাই। ভারত ভারতের জায়গায় থাকবে, আমরা বাংলাদেশ বাংলাদেশের মতো থাকবে। আসন্ন নির্বাচনে চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে 24-এর গণ অভ্যুত্থানে থানা থেকে লুট করা অস্ত্র। পুলিশ বলছে লুট হওয়া অস্ত্র চলে গেছে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর হাতে। নিয়মিত অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তারা। নির্বাচন কমিশন ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে অস্ত্রগুলো উদ্ধার করা না গেলে প্রভাব পড়তে পারে নির্বাচনে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 2024-এর গণ অভ্যুত্থানের পর আয়োজিত এই নির্বাচনে কেমন থাকবে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেটি এখন বেশি ভাবাচ্ছে প্রশাসনকে। আন্দোলনের সুযোগে চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হয় বিপুল পরিমাণ অস্ত্র। পুলিশ বলছে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর হাতে চলে যাওয়া এসব অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়িয়েছেন তারা। নির্বাচনী পরিবেশে বিঘ্ন ঘটানো, ব্যাহত করার জন্য এই অস্ত্রগুলো যে ব্যবহৃত হবে না এই কথাটা কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। এগুলা সন্ত্রাসীদের জন্য ক্যারি করা নিরাপদ, সন্ত্রাসীদের জন্য ব্যবহার করা নিরাপদ, এই অস্ত্রগুলো উদ্ধারে আমরা জোর দিচ্ছি। লুট হওয়া এসব অস্ত্রকে হুমকি হিসেবে দেখছে নির্বাচন কমিশনও। অবৈধ অস্ত্র উদ্ধার কিংবা বৈধ অস্ত্র জমাদানের বিষয়ে একটি পরিপত্র জারি হবে। আর অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে জেলা প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ বাহিনী সহ ওনারা মাঠে কাজ করছে। অস্ত্রগুলো দ্রুত উদ্ধার না করা গেলে আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হবার আশঙ্কা রয়েছে বলে জানান এই নিরাপত্তা বিশ্লেষক। নির্বাচনে এখন প্রত্যেকটা প্রার্থী এখানে প্রার্থিতা ঘোষণা করে বিজয়ী হওয়ার জন্য, সেখানে নির্বাচনে আপনার প্রভাব বিস্তারের জন্য সে তখন অস্ত্র ব্যবহার করার চেষ্টা করবে। এগুলো যারা অস্ত্র ব্যবহারের জন্য বা অস্ত্র নিজেদের অধিকারে রাখার জন্য আগ্রহী তাদের কাছেই আছে। দুর্বৃত্তদের হাতে অস্ত্র থাকায় আতঙ্কে রয়েছে বন্দরনগরীর বাসিন্দারা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দ্রুত লুট হওয়া সব অস্ত্র উদ্ধারের দাবি চট্টগ্রামবাসীর। আব্দুল হামিদ, RTV। বছরের মতন এবারও শুরু হয়েছে আকিজ বেকার্স লিমিটেডের
ব্যাকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল। শুক্রবার থেকে চট্টগ্রামের সিআরবি মাঠে বসেছে এই নবম আসর, যার আয়োজন করেছে আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম বিস্কুট ব্র্যান্ড ব্যাকম্যানস। এ বিষয়ে আকিজ বেকার্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার বলেন, নিরাপদে পরিবার ও প্রিয়জনের সাথে অসাধারণ মুহূর্ত কাটানোর জন্যই ব্যতিক্রমী এই আয়োজন। ফেস্টিভ্যালে বিনোদনের জন্য রয়েছে নানা আয়োজন। অনুষ্ঠানটি চলবে 2 ও 3 জানুয়ারি, যা সবার জন্য সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত উন্মুক্ত। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতে সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।